নমস্কার, আমি সৌমেন ভট্টাচার্য শুরু করছি আজকের বিজনেস প্রাইম নিউজের প্রাইম ফোকাস অনুষ্ঠান। প্রাইম ফোকাসে প্রতি সপ্তাহে আমরা কোনো না কোনো নতুন বিষয় বা কোনো না কোনো ইস্যুকে ভিত্তি করে আমরা আলাপ আলোচনা করে থাকি। আজকেও আমাদের বিষয় হচ্ছে ভারতীয় অর্থনীতির পালে হাওয়া কীরকম, ভারতীয় অর্থনীতি কোন খাতে বইছে ভারতীয় অর্থনীতির পালের হাওয়া, সেই বিষয়ের উপর আলোচনা করব। আলোচনা করতে ভার্চুয়ালি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন অধ্যাপক পুলক চক্রবর্তী, অর্থনীতির বিশিষ্ট অধ্যাপক। আমার সঙ্গে যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিভাস চৌধুরী। আমার সঙ্গে এই ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন অধ্যাপিকা অনন্তী গোস্বামী এবং আমার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার বিবর্তন সাহা। আজকে যে প্রাইম ফোকাস অনুষ্ঠানে আমরা মূলত 4টি প্রশ্নকে নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনায় যেমন প্রশ্ন থাকবে তেমন সমস্যার সমাধানও আমরা খোঁজার চেষ্টা করব এই অনুষ্ঠান থেকে। কিন্তু অনুষ্ঠান যখন শুরু করছি ঠিক তখন 1941 সালের 13ই ফেব্রুয়ারি রবীন্দ্রনাথ ঠাকুরের 5টা লাইন আমাদের অত্যন্ত মনে পড়ছে। সেই 5টা লাইন হচ্ছে, ওরা ধরে হাল টানে দাঁড়, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে নগরে প্রান্তরে। আজকে নগরও আছে, প্রান্তরও আছে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের হাতে আজ আর কাজ নেই। আজও ভারতবর্ষে কৃষকরা 7 মাসেরও বেশি সময় ধরে দিল্লি এবং সিঙ্গুর বর্ডারে বসে আছে। কোন খাতে বইছে ভারতীয় অর্থনীতি? ভারতীয় অর্থনীতির পালে আমরা হাওয়াটা টানতে পারছি না কেন? দেখব বিশেষ প্রতিবেদন। সামনে স্বাধীনতার 75 বছর, এক আধটা নয়, দেখতে দেখতে 74 বছর পার হয়ে গেল। তবু আর্থিক হাল ঠিক হলো না এখনো অধিকাংশ ভারতবাসীর। দারিদ্রতা, অনাহার আর চিকিৎসার অভাব ও বেকারত্ব এখনো নিত্যসঙ্গী এই ভারতের বুকে। তবুও দেখতে দেখতে পার হয়ে যাবে সামনের আগস্ট মাসে স্বাধীনতার 74 বছর। করোনা ও করোনা পরবর্তী অর্থনীতির গতিপথ এক চূড়ান্ত অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে মনে করছেন দেশের অধিকাংশ অর্থনীতিবিদরা। স্বাধীন ভারতে করোনা পরবর্তী এই আর্থিক বিপর্যয় সময়ের আর্কাইভে বিরলতম হিসেবেই রয়ে যাবে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি তাদের সাম্প্রতিক গবেষণায় তুলে ধরেন এমনই হতাশার চিত্র। পরিসংখ্যানের বিচারে জুলাই 2021 সালে ভারতে বেকারত্বের হার 7.3% হলেও বাস্তব চিত্রটা কিন্তু অন্য কথা বলছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। এমনকি ইউনাইটেড নেশনস তাদের পরিসংখ্যানে জানাচ্ছে ভারতের মোট জনসংখ্যার 1.2 বিলিয়ন মানুষ, যাদের দৈনিক আয় $1 থেকেও কম। এই ভারতে এখনো 23 কোটিরও বেশি মানুষ আছেন যাদের প্রতিদিন মাথাপিছু আয় 150 টাকার কম। আর 1951 সাল থেকে 2020 সাল পর্যন্ত ভারতে গড় পরিমাণ সর্বকালীন কম হয়েছে 18.9%। করোনা পরবর্তী পরিস্থিতিতে দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদনে সংকোচন যে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলবে সেটাই স্বাভাবিক। কিন্তু এ তো নয় গেল করোনাকালীন পরিস্থিতির কথা। বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে একই সময় স্বাধীন হয়েছে চীন। সেই চীন আজ অর্থশক্তিতে বলিয়ান হয়ে গোটা বিশ্বকে চোখ রাঙাচ্ছে। এমনকি ভারতের অনেক পরে স্বাধীনতা পেয়েছে বাংলাদেশ। সেই বাংলাদেশও মাথাপিছু আয় ভারতের মাথাপিছু আয়ের তুলনায় অনেকটাই বেশি। অথচ এই ভারতেই প্রতি মাসে সংখ্যা বৃদ্ধি হচ্ছে বিলিয়নিয়ারদের। একদিকে দারিদ্র, বেকারত্ব, কর্মসংস্থানের সুযোগের অভাব, রান্নার গ্যাস সহ পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, আর আরেকদিকে দেশে ক্রমবর্ধমান মিলিয়নিয়ারদের তালিকা। কোন পথে যাচ্ছে ভারতের অর্থনীতি? কি করবেন সংখ্যাগরিষ্ঠ দারিদ্র সীমার নিচে থাকা অধিকাংশ মানুষ? কিভাবে হবে ভারতের আম আদমির জীবন অর্থবহ? বিজনেস প্রাইম নিউজ। করোনার প্রথম এবং দ্বিতীয় ঢেউতে বহু মানুষের কাজ চলে গিয়েছে, কিন্তু তবুও অর্থনীতির চাকা কিন্তু গড়াচ্ছে না। কেন গড়াচ্ছে না, সেই প্রশ্নেরই আজকে উত্তর খুঁজব। ঠিক ভারতীয় অর্থনীতির মূল রোগটা কোথায়? প্রথমেই আমি চলে যাব অনন্তদির কাছে। ভারতীয় অর্থনীতির মূল রোগটা আজকে বাসা বেঁধেছে, যার জন্য দেশের অর্থনীতির হালে পানি পাওয়া যাচ্ছে না। ঠিক কি মনে করছেন আমরা? আচ্ছা, প্রথম যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে যে ভারতীয় অর্থনীতির মূল রোগ। এখন ব্যাপারটা হচ্ছে যে কোনো, যেমন মানুষের শরীরে একটা রোগের সাথে আর একটা রোগ আসে, সেরকম ভারতীয় অর্থনীতির ক্ষেত্রেও একটা রোগের সাথে আর একটা রোগ জড়িয়ে আছে। তবে মূল রোগটাকে যদি আমি আইডেন্টিফাই করি তো এভাবে বলতে পারি যে বৈষম্য হচ্ছে আমার কাছে মনে হয়েছে মূল রোগ।
ভারতীয় অর্থনীতিতে আয় এবং সম্পদ বন্টনের যে বৈষম্য রয়েছে, সেই বৈষম্য কিন্তু ভারতীয় অর্থনীতিকে ক্রমাগত একটা কৃষ্ণ গহ্বরের দিকে ঠেলে দিচ্ছে। ভারতীয় অর্থনীতিতে যদি আমি পরিসংখ্যান বিচার করি, তাহলে দেখব যে 10% অফ পপুলেশন যারা রয়েছে তারা হোল্ড করছে 77% অফ ওয়েলথ। হ্যাঁ, আর যেখানে বাকিরা মানে 90% অফ পপুলেশনের কাছে তাহলে কতটুকু ওয়েলথ যাচ্ছে আপনারা নিজেরাই বুঝে নিন। আর একটা সমস্যা হচ্ছে যে আমি আরও পরিসংখ্যান যদি গভীরভাবে বিশ্লেষণ করি, সেখানে দেখব যে প্রতিদিন 70 জন মিলিয়নার তৈরি হচ্ছে ভারতবর্ষে, আর না খেতে পাওয়া মানুষের সংখ্যা ঠিক সেইভাবেই বেড়ে যাচ্ছে। তাহলে এই জায়গাতে দাঁড়িয়ে আমিও নিশ্চয়ই করে বলতে পারি যে ভারতীয় অর্থনীতির মূল রোগের জায়গাটা হচ্ছে বৈষম্য, আর সেই বৈষম্যই কিন্তু টেনে আনছে আরও নানা রকম বৈষম্য, সামাজিক বৈষম্য, শ্রেণী বৈষম্য। আমার মনে হচ্ছে এটাই বোধহয় মূল রোগ ভারতীয় অর্থনীতির। অধ্যাপিকা গোস্বামীর যে উত্তর রাখলেন দর্শকদের সামনে, তাহলে দর্শকরা বুঝতে পারছেন যে উনি একটা মোদ্দা কথা বলছেন যে সম্পদের উৎপাদন এবং সেই উৎপাদিত সম্পদের বন্টনের বৈষম্যই হচ্ছে ভারতীয় অর্থনীতির মূল রোগ। সেই রোগটা ঠিক কোন জায়গায় বাসা বেঁধে রয়েছে জানতে আমরা যাব অধ্যাপক পুলক চক্রবর্তীর কাছে। ডক্টর পুলক চক্রবর্তী, ঠিক কোন জায়গায়? অনন্তিদি যেরকম বললেন যে বৈষম্য, সম্পদের বন্টনের বৈষম্যটাই ভারতীয় অর্থনীতির মূল রোগ, আপনি কি মনে করছেন? দেখো সৌমেন, প্রশ্নটা অত্যন্ত কঠিন, কারণ হচ্ছে ভারতীয় অর্থনীতির মূল রোগটা ঠিক কোন জায়গায় বলতে গেলে মূলত ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষ থেকে শুরু করা দরকার। সেখানে দাঁড়িয়ে আমরা জানি যে একটা দীর্ঘ সময় ধরে ভারত ব্রিটিশ উপনিবেশের মধ্যে ছিল। স্বভাবতই সেই কারণে আমাদের কৃষি শিল্প, যেখানে আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়নি। পরবর্তীকালে স্বাধীনতার পরে যাদের হাতে ক্ষমতা গেল, এই একচিটিয়া পুঁজি, জোরদার জমিদার যে ব্যবস্থাপনা তার মধ্যে যাওয়ার ফলে সেই একই ধরনেরই আমাদের অর্থনীতি রয়ে গেল। ফলে যে বেকারত্ব, দারিদ্রতা, নিরক্ষরতা, অস্পৃশ্যতা, যেগুলো আমাদের সামাজিক এবং অর্থনৈতিক ব্যাধি, সেইগুলোকে আমরা মূলত কাট করতে পারলাম না দীর্ঘ এতদিন বসেও। ফলে রোগটা এখনও খুব গভীরেই রয়ে গেছে। সেই জায়গা থেকে আমরা কিন্তু অর্থনীতিকে তুলে আনা, সমাজ ব্যবস্থাকে তুলে আনা আমরা কিন্তু পারিনি। ফলে রোগটা এখনও সেই গভীরেই রয়ে গেছে। দেখা যাচ্ছে যে অধ্যাপক চক্রবর্তী এবং অধ্যাপিকা গোস্বামী দুজনেই একমত যে সম্পদের উৎপাদন এবং সেই উৎপাদিত সম্পদের বন্টনের বৈষম্যই হচ্ছে ভারতীয় অর্থনীতির মূল রোগ। কি বলছেন ডক্টর বিবর্তন শাহ? আপনি তো সমাজের বিভিন্ন অংশের মানুষের সঙ্গে মেলামেশা করেছেন, সমাজের বিভিন্ন অংশের মানুষকে খুব কাছ থেকে দেখেছেন করোনাকালীন সময়। ঠিক আপনি কি সহমত এই দুই অর্থনীতির অধ্যাপকের সঙ্গে যে সম্পদের উৎপাদনের এবং সেই উৎপাদিত সম্পদের বন্টনের বৈষম্যটাই ভারতীয় অর্থনীতির মূল রোগ? ডক্টর বিবর্তন শাহ। আমার ধারণা অনুযায়ী ভারতীয় অর্থনীতির মূল রোগ হচ্ছে অর্থনীতির রাজনৈতিক দিশা নির্দেশহীনতা এবং প্রথম থেকে লাইসেন্স রাজ, এবং তার পরবর্তী সময়ে যখন ওপেন ইকোনমি চালু হয়েছে সেই সময় থেকে পরিকল্পনাহীনভাবে ফরেন ইনভেস্টার্সের মার্কেট আক্রমণ, এবং তারও পরবর্তী পর্যায়ে হঠাৎ করে আমাদের এই আত্মনির্ভর ভারত গড়ে তোলার যে পরিকল্পনা। অর্থাৎ আমরা দেখতে পাই যে এক একটা ফেজে যে কেন্দ্রীয় শাসকরা ছিলেন তারা নিজেদের এজেন্ডা এবং প্রোপাগান্ডাকে ফুলফিল করবার জন্য ভারতীয় অর্থনীতিকে শুধুমাত্র তাদের রাজনৈতিক কারণে, রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে তারা ব্যবহার করেছেন। দর্শকদের জন্য আমরা আরও একবার আমাদের স্ক্রিনে এই দ্বিতীয় প্রশ্ন আমরা রাখছি, কোন পথে ভারতীয় অর্থনীতির এই সমস্যার সমাধান সম্ভব বলে আপনারা মনে করছেন? অধ্যাপক চক্রবর্তীর উত্তর আমরা নিয়েছি, আমরা আবার চলে যাব অধ্যাপিকা অনন্তি গোস্বামীর কাছে। অধ্যাপিকা গোস্বামী, আপনি ঠিক কি মনে করছেন, ঠিক কোন পথে? আপনি কি সহমত অধ্যাপক চক্রবর্তী যেভাবে বিশ্লেষণ করলে ঠিক কোন পথে ভারতীয় অর্থনীতির এই সমস্যার সমাধান করা সম্ভব বলে আপনি মনে করছেন? হ্যাঁ সৌমেন, তোমার দ্বিতীয় প্রশ্নটা খুবই ভালো। সেটা হচ্ছে যে এই সমস্যার সমাধানটা কি। এখন দেখো, এই সমাধানের জন্য আমার মনে হচ্ছে যেটা দরকার হচ্ছে কর্মসংস্থান তৈরি। কোটি হাতে কাজ দাও
এটাই একমাত্র স্লোগান হওয়া উচিত অর্থনীতির ক্ষেত্রে এখন। কারণ হচ্ছে যে শুধুমাত্র যে কর্মসংস্থান তৈরি নয়, কর্মসংস্থানের মতো সুযোগও তৈরি করতে হবে, এবং সেই কর্মসংস্থানের সুযোগটা তৈরি হবে কিসের বেসিসে, কিভাবে হবে, সেখানেও কিন্তু একটা কন্ডিশন সেখানে মানতে হবে যে মিনিমাম ওয়েজ ল মেনটেন করে যেন কর্মসংস্থানের সুযোগ করা হয়। আর অর্থনীতির তত্ত্ব অনুযায়ী যেই কর্মসংস্থান তৈরি হবে, অর্থনীতিতে কিন্তু সচলতাটা চলে আসবে। কিভাবে আসবে? যখন কর্মসংস্থান তৈরি হবে, সাথে সাথে কিন্তু মানুষের আয় বাড়বে। আয় বাড়ার সঙ্গে সঙ্গে তার যে ডিম্যান্ড, মানে চাহিদা উৎপাদিত পণ্যের জন্য, সেটা বাড়বে। চাহিদা বাড়ার সাথে সাথে কি হবে? পণ্যের উৎপাদন বাড়বে। পণ্যের উৎপাদন বাড়লে কি হবে? আবার কর্মসংস্থান বাড়বে, আর কর্মসংস্থান বাড়লে আবার আয় বাড়বে। তাহলে একটা অর্থনীতি যদি সচল রাখতে হয়, তাহলে কর্মসংস্থানটা অবশ্যই বাড়াতে হবে। প্রাইম ফোকাসের এই ভার্চুয়াল অনুষ্ঠানে অধ্যাপক বিভাস চৌধুরীর কাছ থেকে আমরা শুনবো আসলে অর্থনীতির অধ্যাপকরা ঠিক যে বিশ্লেষণ আজকে রাখলেন, সেই বিশ্লেষণটা অর্থনৈতিক ডিসিশন বা অর্থনীতির পলিসি মেকিং যাই বলুন না কেন, সবটাই যেহেতু শেষ পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছার উপর নির্ভর করে, সেই জন্য ঠিক রাজনৈতিক বিশ্লেষকের উত্তরটা আমরা নেব অধ্যাপক বিভাস চৌধুরীর কাছ থেকে, কিন্তু আরও একটা রাউন্ডের ডিসকাশনের পর থেকে। আমি প্রথমেই এবার শুরু করব পুলক চক্রবর্তীকে দিয়ে। অধ্যাপক চক্রবর্তী, ঠিক অর্থনীতির, ভারতীয় অর্থনীতির এই সমস্যার সমাধান কিভাবে সম্ভব বলে আপনি মনে করছেন? বর্তমান ভারতে অর্থনৈতিক সমস্যাটা এই মুহূর্তে, মানে কোভিড পরবর্তী সময়ে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বেকারত্ব, আর একদিকে মূল্যবৃদ্ধি। 14% বেশি হচ্ছে পাইকারি মূল্য সূচক। এই মুহূর্তে আমাদের রাজ্যে মূল বেকারত্বের হার হচ্ছে 22.1। 45 বছরেও এত সময় ধরো তোমার কেন্দ্রের যে নীতি, যে কারণে আমাদের বেকারত্ব কমাতে পারিনি, ফলে দারিদ্রতা এবং বেকারত্ব এই দুটো আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে। বিশেষত কোভিড পরবর্তীকালে একটা বিস্তর অংশের মানুষ কাজ হারিয়েছে, এবং ছোট দোকানদার, মাঝারি দোকানদার, সেলফ হেল্প গ্রুপ যেগুলো আছে, আমাদের ব্যাংকিং সেক্টর, এবং এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেরই সরকারি সম্পত্তি বিক্রির একটা পরিকল্পনা নিয়েছে। ফলে একদিকে যেখানে সরকারি দপ্তরগুলোতে বিপুল পরিমাণ রিক্রুটমেন্ট হতো, কর্মসংস্থানের সুযোগ ছিল, সেই সুযোগগুলো হারাচ্ছি। অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠান সেগুলো পুঁজিকেন্দ্রিক হওয়াতে কর্মসংস্থানের সুযোগ কম, তার ফলে তোমার জিনিসপত্রের দামে মূল্যসূচক এত দ্রুত হারে বাড়ছে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার হারে চলে যাচ্ছে। এইখানে দাঁড়িয়ে একটা কঠিন পরিস্থিতির মধ্যে বর্তমান সরকার রয়েছে। অর্থনীতির সমস্যার সমাধান কিভাবে সম্ভব? দুজন অর্থনীতির বিশেষজ্ঞর থেকে যেমন আমরা শুনলাম, একই রকমভাবে শুনবো যে করোনাকালীন সময় মানুষের পাশে বিভিন্নভাবে দাঁড়িয়েছেন ডক্টর বিবর্তন সাহা, বিশিষ্ট চিকিৎসক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে। ডক্টর সাহা, আপনি ঠিক কি মনে করছেন, কিভাবে আপনি একজন ভালো চিকিৎসক, আপনি যেমন প্রতিদিন মানুষের শরীরে বিভিন্ন রকম রোগ নির্ণয় করেন, কিন্তু একজন সমাজের অগ্রগামী সদস্য হিসাবে ঠিক আপনার মতে কিভাবে সমস্যার সমাধান সম্ভব? ডক্টর বিবর্তন সাহা। একটা জিনিস পর্যালোচনা করি, ভারত এবং চীন প্রায় একই সময়ে এই দুটি দেশ তারা স্বাধীনতা লাভ করে, কিন্তু আজকে চীনের অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে আছে সেটা সারা পৃথিবীকে তারা চোখ রাঙাচ্ছে। সেখানে ভারতের ডেভেলপমেন্ট বলতে গেলে শুধুমাত্র একটা ফেজে ছিল, যেখানে কোর সেক্টর ডেভেলপমেন্ট হয়েছিল, যেমন স্টিল, কোল ইত্যাদি। সেই সময় মিসেস ইন্দিরা গান্ধী তাকে ন্যাশনালাইজেশন করেছিলেন। বর্তমান শাসক তাকে ডিন্যাশনালাইজেশন করছেন, অর্থাৎ তাকে বিক্রি করে দিচ্ছেন। মানে আমার যেটা বলতে চাইছি যে যদি একটা স্টেডি পলিসি, একটা দেশ যদি একটা স্টেডি পলিসি নিয়ে মুভমেন্ট না করে, সেক্ষেত্রে বলা খুব মুশকিল যে তারা সত্যি কিভাবে সেখান থেকে অগ্রগতি করবে। প্রাইম ফোকাসের এই অনুষ্ঠানে আমরা প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো বিষয়কে আমরা ফোকাস করে থাকি। এবার আমাদের বিষয়টা ইতিমধ্যেই দর্শকরা জেনে ফেলেছেন, যারা এই মুহূর্তে বিভিন্ন সমাজ মাধ্যমে বিজনেস প্রাইম নিউজ দেখছেন বা যারা ইউটিউব, ফেসবুকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য আরও একবার জানিয়ে রাখি যে কোন পথে বইছে ভারতীয় অর্থনীতি, ভারতীয় অর্থনীতির এই শোচনীয় হাল কেন। আজকে প্রাইম ফোকাসের এটাই আলোচ্য বিষয়। তো আমরা দুটো রাউন্ডে অধ্যাপক চৌধুরীর কাছে যাইনি, কারণ রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আমরা এবার শুনবো অধ্যাপক বিভাস চৌধুরীর বক্তব্য। স্যার,
অর্থনৈতিক সিদ্ধান্ত বলুন, যে কোনো সিদ্ধান্তই বলুন, শেষ পর্যন্ত তা নির্ভর করে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছার উপরে। ঠিক রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আপনি ঠিক কিভাবে মনে করছেন কেন এই সিদ্ধান্তগুলো রূপায়ণ করা হচ্ছে না? কেন বহুজন হিতায় বহুজন সুখায় অর্থনীতি ভারতের বুকে আসছে না? অধ্যাপক বিভাস চৌধুরী। আমি অর্থনীতির লোক নই, কিন্তু সামাজিক এবং রাজনৈতিক বিষয় হিসেবে আমাকে অর্থনীতিও পড়তে হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমার মনে হয় যে আমাদের দেশে যে দিকটা দেখা উচিত ছিল আমাদের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের, সেটা ঠিক মতো অ্যাড্রেসড হচ্ছে না। মানে আমরা ভাবছি যে কি করে অর্থনৈতিক উন্নতি হবে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা বেশি নির্ভর করছি কি করে জনপ্রিয়তা পাওয়া যায় সেই জন্য। ফলে নেতারা শিল্প বা অন্য কিছুর উন্নতির চেষ্টা না করে তারা মূল করছেন ভাতা দেওয়া, দেওয়া। এইটার জন্যই হয়েছে যে আসল উন্নতি হতে পারছে না। কিছু লোক হয়তো কিছু সুবিধে পাচ্ছে, কিন্তু সেটা স্বাভাবিকভাবে খুব একটা উন্নতি হচ্ছে না। এবং এই জন্য আমার মনে হয় সমাধান হিসেবে যেটা প্রধান আমার মনে হয় সেটা হলো যে শিল্পোন্নতির ব্যবস্থা তো করতে হবে। কারণ শিল্প না হলে আমাদের দেশের ছেলেমেয়েরা যেভাবে চাকরি বাকরি পাচ্ছে, সেখানে তাদেরকে করতে গেলে চাকরি বা তাদেরকে কর্মসংস্থান করতে গেলে শিল্পের উন্নতি তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দরকার সেটা হলো যে ভাওতাবাজি, প্রতারণা, এইগুলোকে বন্ধ না করলে লোকে ঠিকমতো যদি পৌঁছে না দেওয়া যায়। অনেক দিন আগেই রাজীব গান্ধী বলেছিলেন যে 1 টাকার মধ্যে মাত্র 25 পয়সায় লোকের কাছে পৌঁছবে। এইটা যদি বন্ধ না হয় তাহলে যত রকমেরই লগ্নি করা হোক কিছু হবে না। অধ্যাপক বিভাস চৌধুরী অত্যন্ত প্রাসঙ্গিকভাবে বললেন যে রাজনৈতিক সদিচ্ছা ভারতবর্ষের অর্থনৈতিক সিদ্ধান্তগুলো রূপায়ণের পথে অন্যতম প্রধান অন্তরায়। কিন্তু গণতন্ত্রের মূল কথা হচ্ছে বহুজন হিতায় বহুজন সুখায়। বহুজনের হিতে বহু মানুষ যদি সুখী হয় তবেই সেখানে গণতন্ত্র থাকবে, তবেই সেখানে অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। যাই হোক, আমরা আরও একবার চলে যাব একেবারে আজকে যখন প্রাইম ফোকাস অনুষ্ঠান এই ভার্চুয়ালি হচ্ছে, ঠিক তখন আজকের দিনে দাঁড়িয়ে পথ চলতি সাধারণ মানুষ ঠিক কিভাবে দেখছেন অর্থনীতিকে, শুনবো সেই কথা। কিসের অর্থনীতি? আমি তো অর্থনীতি বুঝি না, সে খায় না মাথায় দেয় দাদা। না, আমি কিচ্ছুই বুঝি না, আমার ঠিক মতো খাওয়াই চলছে না। নিজেরই অর্থ শেষ, তো অর্থনীতি নিয়ে কী ভাববো? সমস্যা যে হারে গ্যাসের দাম বাড়ছে, করছে আমাদের মতন একটা মানুষ আমরা কিভাবে এখন চলবো? দিন দিন বেড়েই চলছে, সব জিনিসের দাম বাড়ছে, আমাদের আয় কমে যাচ্ছে, কোনো রকম করে না খাওয়া বেনে তো মরতে হবে। এবার ভালো না, পরিস্থিতি খুব খারাপ। আমাদের তো একদমই চলছে না, দিনে না দিনেও খেতে পাচ্ছি না। পরিস্থিতি যা অর্থনীতি বলতে যার নীতিগতি নেই তারা অর্থনীতি আছে বলেন, অসুবিধা তো অবশ্যই আছে। আমরা না খেয়ে পড়ে আছি কিছু মানুষ, আর কিছু মানুষ ইচ্ছা করে খেয়ে পড়ে বসে আছে। ভারতবর্ষের আর্থিক পরিস্থিতি খুব ভয়ঙ্কর আকার ধারণ করছে, ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এটা কিন্তু ভারতবর্ষের নাগরিকদের প্রতি বা নেক্সট প্রজন্মের প্রতি খুব ভয়াবহ বার্তা। আর্থিক পরিস্থিতি বলতে 2014 আগে সারা বিশ্বের অর্থনীতি খুব সংকট অবস্থা ছিল, কিন্তু সেই অবস্থায় প্রধানমন্ত্রী মনমোহন সিং এটা ওভারকাম করেছিল। অথচ এই লাস্ট 7 বছর এই নোট বাতিল থেকে আরম্ভ করে শুরু করে লাস্ট যে তেলের মূল্য বৃদ্ধি, স্বাভাবিকভাবে সমস্ত জিনিসপত্রের দাম বাড়ছে। যে সমস্ত ইন্টারেস্ট কমানো হয়েছে সেগুলোকে বাড়াতে হবে, এবং যে সমস্ত কার্যকলাপ আজকের প্রধানমন্ত্রী নিয়েছেন আমরা মনে করি সাধারণ মানুষের স্বার্থ বিরোধী কাজ করছেন। অর্থনীতিতে সমস্যার সমাধান মিলছে না কেন? আজকের প্রাইম ফোকাসের আজকে তৃতীয় প্রশ্ন, ভারতীয় অর্থনীতিতে সমস্যার সমাধান হচ্ছে না কেন? অধ্যাপিকা গোস্বামী। সমীন, 3 নম্বর প্রশ্নটাও খুবই ভালো প্রশ্ন, যে সমস্যার সমাধান হচ্ছে না কেন। এটা কিন্তু আমি এক কথায় একেবারে উত্তর দিতে পারি, সেটা হচ্ছে সদিচ্ছার অভাব। আজকে স্বাধীনতার পরে এতদিন চলে গেছে ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে যদি আমি বিচার করি, তাহলে এই সমস্যাগুলোর সমাধান কেন হচ্ছে না? সদিচ্ছা থাকলে সমাধান হতোই। আর হচ্ছে ভারতীয় অর্থনীতিতে পরিকল্পনার ক্ষেত্রে একটা কথা প্রায়শই বলা হয়, সেটা হচ্ছে যে ভারতীয় পরিকল্পনা কাগজি কলমে যতটা সফল, ঠিক পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে ঠিক ততটাই ব্যর্থ।
কারণ ধরো সেটা কর্মসংস্থান তৈরির ক্ষেত্রেই বলো বা দারিদ্রতা দূরীকরণের ক্ষেত্রেই বলো, যে কোনো পরিকল্পনা নেওয়া হোক না কেন, সেটা শেষ পর্যন্ত অর্থাৎ নিচু স্তর পর্যন্ত সেটা কিছুতেই গিয়ে পৌঁছয় না। যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোতে কোথায় যেন সুবিধেগুলো উধাও হয়ে যায়। তাহলে এই ছিদ্রপথ যতক্ষণ না মেরামত করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কিছুতেই এই যে সমস্যাগুলো, সেগুলো খুব সাধারণ সমস্যা হয়তো, যেগুলো যদি সদিচ্ছা থাকতো আমার মনে হয় সেগুলো সমাধান করা সম্ভব হতো, কিন্তু এই ছিদ্রপথ মেরামত না করলেই সমাধানগুলো সম্ভব হবে না। ভারতীয় অর্থনীতিতে সমস্যার সমাধান মিলছে না, সাধারণ মানুষের কাছে সুরাহা আসছে না, অথচ এই অতিমারির মধ্যেও ভারতে মিলিয়নিয়ারদের সংখ্যা প্রতি মাসেই বৃদ্ধি পাচ্ছে। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। অধ্যাপক পুলক চক্রবর্তী, কি বলবেন এই বিষয়ে? কেন সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না? সমস্যার সমাধানের তো মূল বিষয় কে সমাধান করবে? আমার দারিদ্রতা, আমার বেকারত্ব যেমন আমার একদিকে দায়িত্ব, তেমনি রাষ্ট্রের দায়িত্ব। আমরা লক্ষ্য করছি যে প্রতিদিন আমাদের রাষ্ট্র এই মানুষের যে মৌলিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে সরে আসছে। আমাদের রাজ্যে বলুন, আমাদের কেন্দ্রে বলুন, সর্বত্রই আমরা লক্ষ্য বলছি রাষ্ট্র কর্মসংস্থান থেকে হাত গুটিয়ে নিয়েছে, রাষ্ট্র শিক্ষা ব্যবস্থা থেকে হাত গুটিয়ে নিচ্ছে, রাষ্ট্র উৎপাদন ক্ষেত্র থেকে হাত গুটিয়ে নিচ্ছে। মানে ক্রমশ আমাদের বেসরকারি ক্ষেত্রের দিকে এতটাই ঠেলে দেওয়া হচ্ছে, ফলে গভীরের থেকে গভীরতম সমস্যার দিকে আমরা চলে যাচ্ছি। অধ্যাপক চক্রবর্তী এবং অধ্যাপক গোস্বামী যখন এই তৃতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিবর্তনবাবু আপনি ঠিক কিভাবে দেখছেন কেন সমস্যার সমাধান মিলছে না? আপনি তো একজন চিকিৎসক, মানুষ আসে আপনার কাছে নানান রোগ বিরোগ নিয়ে, আপনি তো তাদের সমস্যার সমাধান দেন। তাহলে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছেও তো জনগণেরটা সেটা সমস্যা, রোগ। তাহলে রোগ সারছে না কেন? কি মনে করছেন আপনি, ডক্টর বিবর্তন সাহা? সমাধান এই জন্য হবে না, কারণ আবারও বলছি যে প্রত্যেক শাসক তার নিজেদের রাজনৈতিক প্রপাগান্ডাকে তুলে ধরার চেষ্টা করেছেন। কোথাও একদিন ফরেন ইনভেস্টারকে বাধা দেওয়া হয়েছে, তারপর ফরেন ইনভেস্টারকে ছাড়া হয়েছে, এবং এখন দেখছি আমরা আত্মনির্ভর ভারত। ফরেন ইনভেস্টারকে যখন ছাড়া হয়েছে দেখেছি বিপুল পরিমাণে চাইনিজ প্রোডাক্ট মার্কেটে ঢুকে পড়েছে, এবং এই মার্কেটে ঢুকে পড়ে আপনার বাড়িতে যে ঝাড়বাতিটি রয়েছে বা যে লাইটটি রয়েছে, যে মোবাইলটি আপনি ব্যবহার করছেন, যে বুক পকেটে কলমটি ব্যবহার করছেন, যে নোটপ্যাডটা ব্যবহার করছেন, তার সমস্ত চাইনিজ হয়ে গেছিলো। হঠাৎ করে আমরা দেখলাম যে কোভিডের পরে সেই চাইনিজ অ্যাগ্রেশনকে ঠেকানোর জন্য আত্মনির্ভর ভারত তৈরি করার চেষ্টা করছি, এবং আত্মনির্ভর ভারত তৈরির মাধ্যমে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে কিছু অদ্ভুত ব্র্যান্ডকে, যেগুলো রামদেবের মতন ব্র্যান্ডকে প্রমোট করা। তারা নাকি ভারতের মানে স্বাধিকার এবং আত্মনির্ভরতাকে প্রকাশ করছে। অ্যাকচুয়ালি আমরা যদি দেখি যে কিছু গ্রুপ যেমন আদানি, আম্বানি, এরাই কিন্তু শুধুমাত্র লাভবান হয়েছে, বাকি সামগ্রিক অর্থনৈতিক পরিবেশ অত্যন্তভাবে নিম্নমুখী। অর্থাৎ এটা নেশন সেন্ট্রিক হয়নি, এটা মোর অ্যান্ড মোর পার্সন সেন্ট্রিক বা গ্রুপ সেন্ট্রিক। প্রাইম ফোকাসের এই অনুষ্ঠানে বিজনেস প্রাইম নিউজ যে মূল প্রশ্নটি আলোচনা করেছে যে ভারতীয় অর্থনীতির হাওয়াটা কোন দিকে বইছে, অর্থনীতির পালে গতি আসছে না কেন, সেই উত্তর আমরা খুঁজব বিশেষ প্রতিবেদনের মধ্যে দিয়ে। আর এই প্রতিবেদনটা পাঠাচ্ছে আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি। অঙ্কিত, ঠিক কি ছবি দেখতে পারলে আজকে যে জায়গাটা তুমি দাঁড়িয়ে রয়েছো, যাকে বলছে বারাসাতের ধর্মতলা? দেখো সৌমেনদা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বারাসাতের প্রাণকেন্দ্র, যেটাকে বলা হয় এক কথায় বারাসাতের ধর্মতলা, এবং সেই হচ্ছে এই 12 নম্বর রেলগেটে ব্রিজের তলায়, যেখানে হকারদের প্রথম থেকেই বেচা কেনার একটা চাহিদা চলে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা যখন প্রাইম ফোকাসের এই লাইভ প্রোগ্রাম করছি, সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অর্থনীতিবিদরা যত যাই বলুক যে করোনার পরবর্তীকালে ব্যবসার হাল অনেকটাই ভারতবর্ষে এগিয়েছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যাচ্ছে অর্থনীতি বাড়লেও কিন্তু ক্ষুদ্র ব্যবসার উপরে কিন্তু সেইভাবে কোনো প্রভাব পড়েনি। আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে এইভাবেই দোকানদাররা কিন্তু এইভাবেই বসে আছে, তারা সকাল থেকেই শুরু করে দোকান খুলছে, কিন্তু বেচা কেনা সেইভাবে কিছুই হচ্ছে না। আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো একজন দোকান সাথে। দাদা, আপনার বেচা কেনা কেমন চলছে এখন? ব্যবসার অবস্থা খুব খারাপ। কিন্তু অর্থনীতিবিদরা যে বলছে যে অর্থনীতি দেশের বাড়ছে, সেক্ষেত্রে কি ক্ষুদ্র ব্যবসায় কোনো প্রভাব পড়ছে? আমাদের তো ব্যবসার অবস্থা খুব খারাপই রয়েছে, আমাদের হচ্ছেই না। মানে দিনে বেচা কেনা বলতে কি হচ্ছে কি? হচ্ছে গেলে হচ্ছেই না, ধরতে গেলে কোনোদিন বনে হচ্ছে, তো কোনোদিন
300-400 বিক্রি করছে এরকম মনে হচ্ছে। আপনার নাম? দীপক দে। হ্যাঁ দাদা। বলছি যারা অর্থনীতি নিয়ে বলছে তাদের এখানে এসে স্পটে এসে দেখা উচিত যে সকালে দোকান খুললে 5টা সাড়ে 5টার পরে বউনি হয়, তাও হয় না কোনো দিন, দোকান খুলে চলে যেতে হয়। কটার সময় দোকান খুলছে? 11টার সময়। 5 টাকাতে কোনো বউনি হচ্ছে? বউনি 5টা কেন, অন্য দিন বউনি ছাড়াই বাড়ি চলে যাচ্ছি। আপনার নাম? আমার নাম অসিত পাল। দেখো সোমেনদা, এই মুহূর্তে কিন্তু তাদের কথা কিন্তু শোনা যাচ্ছে, মানে তারা সকাল 11টায় দোকান খুলছে কিন্তু বিকাল 5টার আগে বা 6টার আগে বউনি হচ্ছে না, বা কোনো দিন বউনিই হচ্ছে না। এই হচ্ছে আমাদের হকারের অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনীতিবিদরা বলছে দেশের অর্থনীতি বাড়ছে, কিন্তু গরিব মানুষের অর্থনীতি বাড়বে কবে, সেই দিকেই তাকিয়ে দেখার বিষয়। বারাসাত থেকে অঙ্কিত মুখার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ। এতক্ষণ তো নয় আমরা বিভিন্ন রকম প্রশ্ন উত্থাপন করলাম, আমরা ভার্চুয়ালি বিভিন্ন রকম আলাপ আলোচনা করলাম, সাধারণ মানুষের বক্তব্য দেখলাম, এবং আমার সহকর্মী অঙ্কিত মুখার্জি দেখালো যে ফুটপাতে ছোট ছোট ব্যবসায়ীদের কি করুণ দশা, গ্রাহক নেই, ক্রেতা নেই, কোনো দিন বউনি হয়, কোনো দিন বউনি হয় না। আমরা প্রত্যেকে ভারতবাসী হিসেবে ভারতীয় অর্থনীতির পালে হাওয়া টানতে পারছি না কেন? আর কয়েকদিন বাদেই তো আমরা স্বাধীনতার 75 বছর বর্ষপূর্তি উৎসবে মেতে উঠব। ভারতের সঙ্গে স্বাধীনতা পেয়েছে অনেকগুলো দেশ, তারা এগিয়ে যেতে পারলো, আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে এগোতে পারলাম না কেন? অধ্যাপক পুলক চক্রবর্তীর কাছ থেকে এবার চতুর্থ রাউন্ড শুরু করব। ঠিক কি বিষয় রয়েছে অধ্যাপক চক্রবর্তী, ঠিক কি কারণে, কি সমস্যার সমাধান হাল, কি বিষয় পন্থা অবলম্বন করলে সমস্যার সুরাহা মিলবে? অধ্যাপক পুলক চক্রবর্তী। বর্ষে 140 কোটির কাছাকাছি লোক, এর একটা বড় অংশই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত গরিব মানুষ, কৃষক। আপনারা দেখেছেন বেশ প্রায় আমার ধারণা এখন 6-7 মাস হয়ে গেল কৃষকরা লড়াই করছে তিনটে কৃষি পণ্য নিয়ে, যা সাধারণ মানুষের কাছে, বিশেষত শহরবাসী মধ্যবিত্ত কৃষকের কাছে অত্যন্ত জনহিতকর নীতি। তারা সেটা নিয়ে লড়াই করছে গোটা ভারতবর্ষ জুড়ে। আরেকদিকে বেকারত্ব, জিনিসপত্র মূল্য বৃদ্ধি, আর সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার মনে হয় সেটা হচ্ছে করাপশন, দুর্নীতি। সরকারি ক্ষেত্রে এত ব্যাপক দুর্নীতি যে সরকারের যে সাধারণ মানুষের জন্য যা করছে, যতটুকু করছে তার 10% সাধারণ মানুষ পাচ্ছে না। ফোকাসের এই অনুষ্ঠান যখন চলছে ভার্চুয়ালি, অধ্যাপক বিভাস চৌধুরীকে আমরা অনেকক্ষণ বসিয়ে রেখেছি। বিভাসবাবু, আসলে ঠিক যে বিষয়টা, যে আপনি বিঙে রাজনৈতিক বিশ্লেষক, আপনি ঠিক কি মনে করছেন, কেন এই সমস্যার সুরাহা করা যাচ্ছে না, সমাধান করা যাচ্ছে না? অধ্যাপক বিভাস চৌধুরী। আমাদের যারা ক্ষমতায় আছেন, কেন্দ্রে, রাজ্যে, বিভিন্ন জায়গায় বা পঞ্চায়েতে, তাদেরকে সৎ হতে হবে। তাদেরকে ওই শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত বা দলীয় উন্নতির বদলে যাতে করে সামগ্রিক উন্নতি হয় তার চেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই ব্যাপারটা আমাদের দেশে হচ্ছে না বলেই আমার মনে হয় যে আমরা সমাধানটা করতে পারছি না। স্বাধীন ভারতে দেশের নাগরিকদের জন্য রাজ্যে রাজ্য সরকারগুলো যেমন একাধিক প্রকল্প নিয়েছে, বহু মানুষ সেই প্রকল্পে দ্বারা উপকৃত হয়েছে, এটা বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন্দ্রীয় সরকারও প্রচুর প্রকল্প নিয়েছে, বহু মানুষ কিন্তু সেই প্রকল্প দ্বারাও কিন্তু উপকৃত হয়েছে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে স্বাধীনতার 75 বছর পূর্তি উৎসব যখন আমরা করতে চলেছি, আর কয়েকদিন বাদে 15ই আগস্টে, ঠিক তখন কথা আমাকে বলতেই হচ্ছে, মার্জনা করবেন যারা পশুপ্রেমী আছে, আমি এই কথাটা উপমা হিসেবে ব্যবহার করছি। আসলে এই প্রকল্পগুলো হয়ে গেছে উটের মুখে জিড়ের মতো। জনগণের হিতার্থে বা লোকহিতে একের পর এক যেভাবে প্রকল্প করেছে, আর আজকে যখন 75 বছর স্বাধীনতা দিবসের দোরগোড়ায় দাঁড়িয়ে সেই বলতেই হচ্ছে রবীন্দ্রনাথের কথায়, কলসে কেবল জল ঢালিতেই থাকিলাম, সেই জল কোনোদিন দান বা পানের উপযোগী হইল না। সৌমেন ভট্টাচার্য, বিজনেস প্রাইম নিউজ।